খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আচ্ছা, রিক্সা চালানো বা রিক্সা চালক কি খারাপ কোনো পেশা? আপনাদের কি মনে হয় এটি অসম্মানজনক? মোটেই না। রিক্সা চালানো একটা হালাল পেশা ও সৎ উপার্জনের মাধ্যম। বরং উঁচু পদে থেকে দুর্নীতি করা খারাপ, ক্ষমতা পেয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা খারাপ, আর সবচেয়ে খারাপ হলো ধর্মীয় উন্মাদনা ব্যবহার করে সমাজে অশান্তি ছড়ানো। রিক্সাওয়ালাদের কথা আনলাম কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সংক্রান্ত কোনো খবর ভারতের মিডিয়ায় দেখেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সংক্রান্ত কোনো ইস্যুতে অ্যাভারেজ ভারতীয়দের কমেন্ট হলো রিক্সা পুলার, কাংলু। এক অদ্ভুত জেনোসাইডাল অ্যাটিটিউড নিয়ে ভারতীয়রা বাংলাদেশকে দেখে। গত এক দশকে বিজেপির ধর্মভিত্তিক ও বর্ণবাদী রাজনীতির বাড়বাড়ন্তে বাংলাদেশিরা হয়ে গেছে একদল নিরাপরাধ অপরাধী। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো লেনাদেনা নেই, তবুও বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশিদের বারবার আক্রমণ করেছে। আসাম ও পশ্চিমবঙ্গে তাদের সাম্প্রদায়িক রাজনীতির বিষবৃক্ষের উত্থান ঘটেছে এবং অবশেষে তা আমাদের উপর আগ্রাসন হিসাবে দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশে অবৈধভাবে নিজ দেশের মুসলিম ও বাংলাভাষী মানুষদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে ভারত। তবে ভারত সম্ভবত ভুলে গেছে বাংলাদেশের ক্ষমতায় এখন আর তাদের প্রিয় শেখ হাসিনার সরকার নেই। ফলে ভারত তোষণের দিন শেষ, এখন সবার আগে বাংলাদেশ। আমাদের বিজিবি সৈনিকরা প্রচণ্ড তাপদাহ আর বর্ষার বৃষ্টির মাঝেই আমাদের মাতৃভূমির সীমানায় অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। গত ৪ জুন মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অন্তত ১০টি অনুপ্রবেশের চেষ্টা বীরত্বের সাথে নস্যাৎ করে দিয়েছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর, যেখানে বিএসএফ গেট খুলে ৩০-৩৫ জনের একটি প্রিজন ভ্যান এপারে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে থেকে শুরু করে বেনাপোল, সাদিপুর, লালমনিরহাট, পঞ্চগড় এবং চাঁপাইনবাবগঞ্জ সর্বত্রই নারী ও শিশুসহ অসহায় মানুষদের যেন অবাঞ্ছিত আবর্জনার মতো আমাদের স্বাধীন ভূখণ্ডে ছুঁড়ে ফেলার অপচেষ্টা চলছে। স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি কোনো সাধারণ অভিবাসন বা প্রত্যাবাসন নয়। এটি বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া একটি সুপরিকল্পিত ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন এবং হাইব্রিড প্রেশার। ২০২৬-এর মে মাস থেকে এখন পর্যন্ত শত শত মানুষকে কোনো ধরনের যাচাই বাছাই বা আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করেই সীমানার এপারে ঠেলে দেওয়া হয়েছে। ভারতকে বলতে চাই, যথেষ্ট হয়েছে, এবার থামার সময়। বাংলাদেশ আপনাদের ডাম্পিং গ্রাউন্ড নয়। ভারতের এই আচরণের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নীল নকশা। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো আভ্যন্তরীণ আইনের ধোঁয়াশা তুলে তারা নিজেদের রাজনৈতিক ব্যর্থতার দায় বাংলাদেশের ঘাড়ে চাপাতে চাইছে। এই আইনগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দাবি করা হলেও বাংলাদেশের জন্য এর পরিণতি মারাত্মক। সিএএর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার কথা বলে প্রকারান্তরে আমাদের দেশকে একটি নিপীড়ক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাসের সম্পূর্ণ পরিপন্থী। তো এর সাথে যখন এনআরসির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী, যা মূলত বাংলাভাষী মুসলিমদের চিহ্নিত করে বহিষ্কারের হুঙ্কার দেওয়া হয়, তখন তা একটি বৃহত্তর মেকানিজমে রূপ নেয়। এই রাষ্ট্রহীন ও অবাঞ্ছিত ঘোষণা করা মানুষদের গন্তব্য কোথায় হবে? সোজা আমাদের ৪,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত অরক্ষিত সীমান্তে। ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর ভারে এমনিতেই লুয়ে পড়া বাংলাদেশকে এখন দিল্লির তৈরি করা নতুন এই সংকটের বলি বানানো হচ্ছে। এটি কোনোভাবে প্রতিবেশী সুলভ আচরণ নয়। এই পুশিনগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আসামের মতো রাজ্যগুলোতে যখন বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা চলে, ঠিক তখনই ঘটনাগুলো ঘটছে। এটি একটি আঞ্চলিক আধিপত্যকামী রাষ্ট্রের দাদাগিরি, যে একটি সমমর্যাদার স্বাধীন রাষ্ট্রকে নিজের বাড়ির পেছনে ডাম্পিং গ্রাউন্ড মনে করে। বাংলাদেশ এর জবাব দিচ্ছে শক্ত হাতে এবং সংযমের সাথে। আমাদের সরকার আনুষ্ঠানিক যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের এই প্রতিরোধকে এখন জাতীয় ঐক্য এবং কূটনৈতিক ইস্পাতের মোড়কে বাঁধতে হবে। এখনই সময় দল মত নির্বিশেষে প্রতিবাদের আর আমাদের সীমান্তরক্ষীদের সাপোর্ট দেওয়ার, কারণ আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী।